সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তরুণীর সঙ্গে ভাইরাল ভিডিওর পর সাতক্ষীরার নজরুলকে দল থেকে বহিষ্কার জামায়াতের, অভিযোগ নৈতিক স্খলনের, এমপি পদ নিয়ে প্রশ্ন। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, যদি কোনো পার্লামেন্ট মেম্বার তার দলে পদত্যাগপত্র পেশ করেন তবে বা পদত্যাগ করেন তার দল থেকে, সেক্ষেত্রে তিনি আর পার্লামেন্ট মেম্বার থাকবে না। রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, একটি ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে বেশি, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি। আমাদের ডেঙ্গু সিমটম যেগুলো তো অনেক অ্যাসাইটিস ছিল, পানি থাকতো পেটের মধ্যে বা সিভিয়ার ডেঙ্গু বলতাম, সেটা থেকে একটু ভিন্নতা আছে। বেসরকারিভাবে হজে যেতে ৩ প্যাকেজ ঘোষণা হবে, সর্বনিম্ন ৫,১৩,০০০ থেকে সর্বোচ্চ প্রায় ৮ লাখ টাকা, অতিরিক্ত অর্থ নিলে ব্যবস্থা। সৌদি সরকারের যে ডি ক্যাটাগরি সার্ভিস ছিল সেটি তারা প্রত্যাহার করেছে, আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে, যার কারণে সৌদি পর্বের খরচ অনেক গুণ বেড়েছে। বন্যার পর দেশের বিভিন্ন স্থানে বেড়েছে নদী ভাঙন, ৩ জেলায় তীব্রতা বেশি, সুনামগঞ্জে ঢলের পানির বালুতে নষ্ট বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। পাহাড়ি ঢলে বালু পয়রা নষ্ট হয়ে গেছে, আমরা আবাদ করতে পারি না। টাঙ্গন নদীর পানির জন্য ঘর বাড়ি যা আছে সব ভাসে গেছে। ভারতের প্রধানমন্ত্রীর খুঁটির জোরের পরীক্ষা নিচ্ছে ককরোচ পার্টি, চলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন, বলিউড তারকাদের সমর্থন। দেশে খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার অঙ্গীকার ঘোষণাতেই সীমাবদ্ধ, অ্যাডহক কমিটিতে পছন্দের লোক, ক্রীড়া সংগঠকদের কড়া সমালোচনা। সার্চ কমিটি করে কিছু লোককে বেছে বের করে এনে ক্রীড়াঙ্গনটাকে তাদের হাতে দিয়ে দেওয়া হলো, পুরা একদম ড্যামেজ। আমি যদি আমার ফেডারেশনকে ধরি, আমার ফেডারেশন আমি কিছু পাইনি। শিরোনামগুলো শুনছিলেন, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসেন গাজী নজরুল ইসলাম। বয়স তার কমপক্ষে ৭৫, বলা যায় প্রবীণ। এই ব্যক্তিটি হলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। গত সোমবার তার ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে এক তরুণীর সঙ্গে জামায়াতে ইসলামী থেকে সদ্য বহিষ্কৃত এই সংসদ সদস্যকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর জামায়াতের অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করেন। এরপর মঙ্গলবার গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে বিয়ে সম্পূর্ণ হয়। এসবের মাঝে ভাইরাল হয়ে পড়ে ওই তরুণীর একটি জীবন বৃত্তান্ত। চাকরির জন্য ওই জীবন বৃত্তান্তে সবুজ কালির কলমে জোর সুপারিশ করছে লিখে সই করেন নজরুল ইসলাম, যেখানে তারিখ উল্লেখ আছে ২২ জুন ২০২৬। ওই জীবন বৃত্তান্তে তরুণীটির বৈবাহিক অবস্থা অবিবাহিত উল্লেখ রয়েছে। ঘটনাটি নিয়ে বুধবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান। সেখানে নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সেটাকে নৈতিক পদস্খলনজনিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।
এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলেও তার সংসদ সদস্য পদ নিয়ে রয়ে গেছে নানা প্রশ্ন। আইনজীবীরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা বা অভিযোগ ওঠার কারণে সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার কোনো বিধান সংবিধানে নেই। আমাদের সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, যদি কোনো পার্লামেন্ট মেম্বার তার দলে পদত্যাগপত্র পেশ করেন তবে বা পদত্যাগ করেন তার দল থেকে, সেক্ষেত্রে তিনি আর পার্লামেন্ট মেম্বার থাকবে না। যদিও সাতক্ষীরা ৪ আসনের যিনি এমপি আছেন তিনি কোনো পদত্যাগপত্র দেননি, কিন্তু তাকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরকম পরিস্থিতি প্রশ্ন হয়ে এসছে। আমি মনে করি যে যখন পদত্যাগপত্র দেওয়া হয় তখন তার দলের থেকে তার প্রার্থিতা চলে যায়, তেমনি তাকে যখন দল থেকে বহিষ্কার করা হয় তখন তার দলে আর তার কোনো স্থান থাকে না। যদিও সরাসরিভাবে আমাদের সংবিধানে দল থেকে বহিষ্কার করার বিষয়ে কোনো বিষয় পরিষ্কারভাবে উল্লেখ নেই, কিন্তু ওয়াইডার অর্থে বা ব্যাপক অর্থে যদি এটাকে ভাবা হয় তবে যেহেতু তার দলে কোনো তার মেম্বারশিপ নেই, সুতরাং এটা তার পদত্যাগপত্রের সাথেই সমার্থক। এখন যেটা হবে সেটা হচ্ছে যে জামায়াত ইসলামী এই বিষয়টা স্পিকারের নজরে আনবেন এবং একই সাথে তারা নির্বাচন কমিশনের কাছে এই তার পদত্যাগ যেটা তাকে বহিষ্কার করা হয়েছে সেই বিষয়ে অবহিত করবেন। নির্বাচন কমিশন এই ব্যাপারে তাকে যার বিষয়ে প্রসঙ্গ এসছে তাকে শুনানি করবেন এবং এটা একটা ফর্মালিটি মাত্র, এবং তার পদ থাকবে কি থাকবে না সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত দেবেন। একজন সংসদ সদস্যের নৈতিক স্খলন নিয়ে কড়া সমালোচনা করেছেন সাধারণ জনগণ। দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথায় আজ থাকছে সেই প্রসঙ্গ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একজন সংসদ সদস্যের এমন নৈতিক স্খলনের বিষয়টি কিভাবে দেখছেন সাধারণ মানুষ, সে কথাই শুনবো আজ। উনি রানিং এমপি হিসাবে যে কাজটা করছে এটা খুবই জঘন্য আমার মতে আর কি। আর হচ্ছে ওনার একটা ট্যাগ আছে জামাতের, সেই হিসাবে উনি যে কাজটা করছে আমি মনে করছি এটা হচ্ছে খুবই খারাপ কাজ হয়েছে। যে কেউ যদি আপনার অকারেন্স করে তো এটা দল আর ওর কোনো দায়িত্ব নেয় না। তো এর আগে উচিত হচ্ছে আমি কাকে ওই জায়গায় রাখতেছি ওর ব্যাকগ্রাউন্ড চেক করে, যেহেতু এটা হচ্ছে একটা দলের ভাবমূর্তির প্রশ্ন করছে। একজন সচেতন নাগরিক হিসাবে এটা অবশ্যই একটা প্রতিবাদ স্বরূপ প্রকাশ করা দরকার, কেননা এটি একটা দেশ ও সমাজের জন্য ব্যাধি। ইসলামে বিয়ের ব্যবস্থা আছে, প্রথা আছে, সেটা সে বিয়ের মাধ্যমে করতে পারে, ইসলামে তো এটা নিষেধ নাই। আর এটা আমি মনে করি না যে সে জামাতের এমপি না, কারোর জন্য এটা ঠিক না। জামাত নিজের সংগঠন থেকে তখন থেকে তাকে বহিষ্কার করছে, তার মানে তিনি একজন দোষী। কিন্তু এরকম একজন ব্যক্তির কাছ থেকে যদি এরকম এই বিষয়গুলো নিয়ে মানে তাহলে জাতি আর কার কাছ থেকে ভালো কিছু আশা করছে। এবারে যাচ্ছি পরের প্রসঙ্গে। রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ সহ বড় শহরগুলোতে বেশি ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান IEDCR বলছে, ডেঙ্গু ভাইরাসের 4টি ভ্যারিয়েন্টের মধ্যে এবছর সেরোটাইপ 3 এর প্রভাব বেশি। ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই মশা নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের। বর্ষার সাথে সাথেই রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে বাড়তে শুরু করছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। কীটতত্ত্ববিদরা বলছেন, এখনই সতর্ক না হলে আগামী 3 মাসে ভয়াবহ রূপ নেবে ডেঙ্গু। আর জনস্বাস্থ্যবিদরা বলছেন, যদি এবার ডেঙ্গুতে আক্রান্তের ধরনের পরিবর্তন হয় তবে মৃত্যু ঝুঁকি বেড়ে যেতে পারে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের এই ওয়ার্ডটি কিছুদিন আগেও ছিল হাম রোগীদের জন্য, এখন সেটি ডেঙ্গু রোগীদের জন্য তৈরি করা হয়েছে। এছাড়া মহিলাদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। সব মিলে প্রতিদিন প্রায় শতাধিক ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এই অবস্থা প্রায় সব হাসপাতালেই। ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলাতেও ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য পাওয়া যাচ্ছে। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, এই কয়েকটি মিলিয়ে আমরা একটি প্রেডিকশন মডেল তৈরি করি। সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা, মাদারীপুর, বাগেরহাট, ময়মনসিংহ, চাঁদপুর,
গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী এই কয়েকটি জেলাতে বেশ ব্যাপক আকারে ডেঙ্গু হতে পারে। সম্প্রতি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR ডেঙ্গু রোগীর নমুনা পরীক্ষা করে। এতে ডেঙ্গুর 4টি ধরনের মধ্যে ডেন 3-র প্রভাব বেশি পেয়েছে। একজন ব্যক্তি একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হলে তার মৃত্যু ঝুঁকি বেশি বলে জানান এই জনস্বাস্থ্যবিদ। এবারে যতটুকু জানা যাচ্ছে যে সেরোটাইপ 3 এটা একটু বেশি 2-এর তুলনায়। তো যদি ডেন 2 এবং ডেন 3 থাকে তাহলে আমাদের ডেঙ্গি গতবারের মতোই হওয়ার আশঙ্কা আছে। যদি কোনো সেরোটাইপ পরিবর্তন হয়, এখানে যদি ডেন 1 বা ডেন 4 আসে, তাহলে কিন্তু আশঙ্কা আছে যে রোগীর সংখ্যা হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে 2019 বা 2023-এর মতো। 4 বছর পর 3 বছর পর এরকম একটা আশঙ্কা থাকে। চিকিৎসকরা জানান, ভাইরাসের ধরনের পরিবর্তন হলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। আগে যে আমাদের ডেঙ্গু সিমটম যেগুলো তো অনেক অ্যাসাইটিস ছিল, পানি থাকতো পেটের মধ্যে বা সিভিয়ার ডেঙ্গু বলতাম, সেটা থেকে একটু ভিন্নতা আছে। এমন পরিস্থিতিতে বাসাবাড়িতে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সচেতন থাকা এবং মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সর্বনিম্ন 5,13,545 এবং সর্বোচ্চ 7,91,060 টাকা খরচ পড়বে। সকালে রাজধানীতে হাবের সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। হজ প্যাকেজ ঘোষণা করতে সকালে রাজধানীর একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এতে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি প্যাকেজ ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশেষ, সাধারণ ও সাশ্রয়ী এই 3টি ক্যাটাগরিতে হজ প্যাকেজ সাজানো হয়েছে। সরকার নির্ধারিত ফির সঙ্গে সামঞ্জস্য রেখে প্যাকেজের মূল্য নির্ধারণ করার কথা জানান তিনি। বিশেষ প্যাকেজের মূল্য ধরা হয়েছে সর্বমোট খরচ 7,91,060 টাকা, সাধারণ প্যাকেজ 5,95,580 টাকা এবং সাশ্রয়ী প্যাকেজ 5,13,545 টাকা ধরা হয়েছে। সৌদি পর্বের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাবে হজ প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের বিমান ভাড়া 1,54,830 টাকা থেকে 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন যে এবছর সৌদি সরকারের যে ডি ক্যাটাগরি সার্ভিস ছিল সেটি তারা প্রত্যাহার করেছে। আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে, যার কারণে সৌদি পর্বের খরচ অনেক গুণ বেড়েছে। 2027 সালে মোট 1,27,198 জন বাংলাদেশি হজ করার জন্য সুযোগ পাবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে অবাধে বনভূমি দখল নিয়ে প্রতিবেদন। দেশে উন্নয়নের নামে সংরক্ষিত বনের ভেতর দিয়ে তৈরি হচ্ছে পাকা সড়ক। এতে হুমকির মুখে পড়েছে শতবর্ষী গাছ, বন্যপ্রাণীর বিচরণ কেন্দ্র এবং আবাসস্থল। সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়া ও কক্সবাজারের চকরিয়ায় বনের ভেতর দিয়ে পাকা সড়ক নির্মাণ শুরু হয়। পরিবেশ ও বন সংরক্ষণ কর্মীরা বলছেন, বনের মাঝ দিয়ে সড়ক নির্মিত হলে মানুষ ও হাতির সংঘাত বাড়বে, হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। একসময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরামগড় ইউনিয়নের বৈতরণী এলাকায় বিস্তীর্ণ বনাঞ্চল ছিল বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল। কিন্তু দীর্ঘদিন ধরে বনভূমি দখল ও অব্যবস্থাপনার কারণে সেই বন বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। এতে কমে গেছে বন্য প্রাণীর বিচরণ। বনাঞ্চলের ভেতর দিয়ে দুটি সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানিয়েছে বন বিভাগ।
তবে আপত্তি সত্ত্বেও সড়ক নির্মাণের প্রক্রিয়া বন্ধ হয়নি। বন বিভাগের কর্মকর্তারা জানান, এখানে সড়ক হলে বনভূমি দখল, অবৈধ অনুপ্রবেশ, গাছ কাটা ও বন সম্পদ পাচারের ঝুঁকি বাড়তে পারে। যদি সংরক্ষিত বনের মধ্যে দিয়ে রাস্তা যায়, সেক্ষেত্রে মানুষের চলাচল বৃদ্ধি পাবে এবং সেখানে জবরদখল কিংবা নতুন ঘরবাড়ি তৈরির একটা প্রবণতা লক্ষ্য করা যায়। কাজে সেক্ষেত্রে বনের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেটা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এদিকে কক্সবাজারের চকরিয়ায় গর্জন বনের ভিতরে হাতি চলাচলের পথে পাকা সড়ক নির্মিত হচ্ছে। যদিও বন বিভাগকে না জানিয়েই সংরক্ষিত ওই বনে সড়ক তৈরির উদ্যোগ নিয়েছে এলজিইডি। স্থানীয়রা জানান, হাতির সঙ্গে তাদের সহাবস্থান দীর্ঘদিনের, কিন্তু পাকা সড়ক হলে চলবে যানবাহন, ব্যাহত হবে হাতির স্বাভাবিক চলাচল। হাতির এখানে তো আমরা বসবাস করি, আমরা ক্ষতি করে নাই। ওই ধান পাকলে একটু ধানে ক্ষতি করে, না হলে ক্ষতি করে নাই। ওইতে আমরা বসবাস, ছোট বাচ্চা নিয়ে বসবাস করি না। বন বিভাগের কর্মকর্তারা জানান, এই অবস্থায় বনের ভিতরে সড়কটি নির্মিত হলে হাতি চলাচল ব্যাহত ও নষ্ট হবে বনের প্রাকৃতিক অখণ্ডতা। এখানে এশীয় হাতির চলাচলের পথ, এছাড়াও অন্যান্য বন্যপ্রাণীও ওই বনে রয়েছে। পুরো দস্তুর ওখানে রাস্তা করা হলে জীববৈচিত্র্য তথা প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হবে। কক্সবাজারের সংরক্ষিত বনভূমিতে 2017 সালের আগস্টে রোহিঙ্গারা আশ্রয় নিলে হাতির দুটি গুরুত্বপূর্ণ করিডোর বন্ধ হয়ে যায়। এছাড়া জঙ্গলে হাতিকে গুলি করে হত্যার ঘটনাও ঘটছে প্রায়ই। বন অধিদপ্তরের তথ্য মতে 2016 থেকে 2025 সাল পর্যন্ত কক্সবাজারে গুলিতে মারা গেছে কমপক্ষে 9টি হাতি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর পাড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে এরই মধ্যে অনেক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া পানি বেড়েছে শেরপুর, মাদারীপুর ও গাইবান্ধার নদ নদীতেও। কারো পুরো ভিটে মাটি, কারো বা বেঁচে থাকার শেষ সম্বলটুকু চলে গেছে টাঙ্গন নদীর পেটে। মাথা গোজার ঠাঁই হারিয়ে অসহায় পরিবারগুলোর দিন কাটছে খোলা আকাশের নিচে। নদীর উপরে নির্মাণাধীন সেতুটি নদী ভাঙনের মূল কারণ বলে মনে করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে ভেকু ও ড্রেজার বসিয়ে প্রতিদিন নদীর বুক থেকে তোলা হচ্ছে টন টন বালু। এতেই হচ্ছে নদী ভাঙন। ব্রিজ হচ্ছে, ব্রিজ হওয়ার কারণে আমাদের এই পাশে সাইডটা কাটে নেওয়া হয়েছে। কাটে নেওয়ার ফলে আমাদের ঘর ছিল এই পাশে, আমাদের ঘরের মাটিগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। টাঙ্গন নদীর পানির জন্য ঘর বাড়ির যা আছে সব ভাসে গেছে। 2টা রুমও গেছে, আরো ভাঙতেছে। প্রকল্পের কাজ সহজ করতে অনিয়ন্ত্রিতভাবে নদীর মূল গতিপথ বদলে দেওয়া হয়েছে বলে স্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। তাদের যে অবস্থানটা সেটা কিন্তু সরকারি খাস জমি, এবং খাস জমি শুধু না, এটা কিন্তু নদীর খাস জমি। ড্রেজার মেশিন এখানে থাকার কোনো সুযোগ নাই। এখন কোন কারণে এখানে আছে আমি ঠিক জানি না, কিন্তু বালুমহল আমার জানা মতো একটা আছে না, এখানে একটা বালুমহল আছে। বর্ষায় ভয়ানক রূপ ধারণ করে শেরপুরের নলিতাবাড়ির খরস্রোতা চেল্লাখালী নদী। তীব্র স্রোতে এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বাতকুচি গ্রামের সেতু ও কাঠের সাঁকো। বর্তমানে এই গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র ভরসা নৌকা। আর নদীর পানি আর পাহাড়ের পানি একযোগ হয়ে আমাদের এনে পোল আছেন যে পোলটা ভেঙে গেছে। ব্রিজটা আমরা সরকারের কাছে আবেদন করে ব্রিজটা চাই। চলাচলের মেইন রাস্তা হইতাছে এটা বারোমারি যাওয়ার জন্য। মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত সেতুর পশ্চিম প্রান্তের দক্ষিণ পাশের পিলারের নিচে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে পড়েছে 3 ইউনিয়নের সাথে সদর উপজেলার যোগাযোগের একমাত্র এই মাধ্যম। এটা আমাদের খুব আশার একটা ব্রিজ ছিল, কিন্তু এটা এখন খুব শঙ্কার মুখে আছে। ব্রিজ ভেঙে গেলে আমাদের এই এলাকার মানুষ অনেক ক্ষতি হবে। এদিকে গাইবান্ধায় করতোয়া ও ঘাগট নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে পানি বৃদ্ধি ও কমার কারণে নদীর তীরবর্তী এলাকার প্রায় 20 জায়গায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে ফসলি জমি, ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম সম্প্রতি পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ঢলের পানিতে ভেসে আসা বালুতে ভরাট হয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। এতে চাষাবাদ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পাহাড়ির ঢলে বয়ে আসছে বালু, আর সেই বালুতেই ভরাট হচ্ছে এখানকার ফসলি জমি। চাষাবাদ নিয়ে শঙ্কিত আছেন সীমান্তবর্তী জনপদের মানুষজন। মনে করেন কমসে কম 1000 একর জমি হইব। এগুলি একবারে বালুর, পাহাড়ি ডলে বালুর নিচে একবারে বাদ হয়ে গেছে, কিন্তু ফসল আবাদি হয় না এই জায়গার। পাহাড়ি ডলে বালু পয়রা
নষ্ট হয়ে গেছে, আমরা আবাদ করতে পারি না। পানির ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে আমাদের এই যে সংসার হাওরের যে আবাদি জমিগুলি আছিল, প্রায় কয়েকশো একর আবাদি জমি, হাজার খানিকের মতন হবে, এগুলি বালুয় প্লাবিত হয়ে যাওয়ার ফলে আমাদের কৃষকরা কৃষিকাজ করতে পারতেছে না। এই জমি চালালে আমরা চলতে পারতেছি না, জমি বন্যা জমিতে কোথায় পূরণ আমরা না করতে পারি, কেমন চলবো আমরা। পানির সাথে সাথে যে সমস্ত বালি এসে ওই এলাকার কৃষি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি জমি, সেটা আমরা খোঁজ নিচ্ছি এবং সেখানে কি পরিমাণ জমি বালির কারণে চাষাবাদ করা যাচ্ছে না এবং ওই জমিগুলোতে কয়টা ফসল করতে পারে সেটা আমরা যাচাই করে আমরা উপজেলা প্রশাসনকে আমরা অবহিত করব, যাতে এই জমিগুলো থেকে বালি অপসারণ করে এটাকে কৃষির আওতায় নিয়ে আসা হয়। ফসলি জমি আবাদ করতে বালু অপসারণে যথাযথ উদ্যোগী হবে সরকার, এমনটি প্রত্যাশা এখানকার চাষিদের। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ। দর্শক, এবার দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ, যেখানে দেশের আরও কিছু আলোচিত খবর নিয়ে প্রতিবেদন থাকছে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 27 আগস্ট দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত। এ নিয়ে 128 বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত সংস্থা। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে জমার সেবা বুধবার থেকে চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কিছু ব্যতিক্রম ছাড়া সব করদাতার অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। www.etaxnbr.gov.bd এই সিস্টেমে গিয়ে রিটার্ন জমা দিতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণের বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বুধবার এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। মৃত্যুর প্রায় 25 বছর পর প্রখ্যাত সাহিত্যিক ও চিন্তাবিদ আহমদ সফার দেহাবশেষ মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানের মূল অংশে স্থানান্তর করা হয়েছে। 2001 সালে রাজনৈতিক কারণে এই সাহিত্যিককে সাধারণের সঙ্গে দাফন করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতার খুঁটির কঠিন পরীক্ষা নিচ্ছে ককরোচ জনতা পার্টি। পুলিশের নির্যাতনের পরও তরুণদের এই প্ল্যাটফর্মটির আন্দোলন অব্যাহত রয়েছে, আর এতে ক্রমেই বাড়ছে সমর্থন, যেখানে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি যুক্ত হচ্ছেন হিন্দি ও তামিল চলচ্চিত্রের তারকারা। ভারতের রাজধানী দিল্লি, যেখানে ক্ষমতার দাপটের কথাই শোনা যায় বেশি, কিন্তু সেই রাজধানীতে এবার ঘটে গেছে আন্দোলনের এক মহাবিস্ফোরণ, যা পৌঁছে গেছে দেশটির সংসদের দোরগোড়া পর্যন্ত। চলতি বছরের 16 মে আন্দোলনের শুরুটা হয়েছিল ঠাট্টা বিদ্রুপ দিয়ে। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেকার তরুণ তরুণীদের আরশোলা মন্তব্য করায় ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। গঠন হয় ককরোচ জনতা পার্টি। আরশোলার নামে পরিচিত হয়ে তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ কিছুই তাদের থামাতে পারছে না। আন্দোলনকারীদের মূল দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষায় প্রশ্ন ফাঁসে নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের ন্যায় বিচার। দাবি আদায়ে দিল্লির যন্তর মন্তর থেকে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সংসদের দিকে পদযাত্রায় বল প্রয়োগ করে পুলিশ। শিক্ষার্থীদের ন্যায্য ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার দাবিতে পুলিশের সহিংস আক্রমণে ফুঁসে উঠেছে গোটা ভারত। বিপাকে পড়েছেন মোদী সরকারও। শিক্ষার্থীরা একা নয়, দলে দলে যোগ দিয়েছেন সুশীল সমাজের নাগরিকরা, বিরোধী দল এবং বলিউড তারকা থেকে শুরু করে হাজার হাজার শিক্ষার্থীর বাবা মায়েরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা সহ 5 দফা দাবি তুলেছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। শিক্ষার্থীদের হয়ে 28 জুন থেকে অনশনে রয়েছেন আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। হাসপাতাল থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এই আন্দোলনের প্রভাব পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। শুধু রাজপথেই নয়, এই আন্দোলন এখন সামাজিক মাধ্যমেও ঝড় তুলেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। বলা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে মোদী সরকারের বিরুদ্ধে দিল্লিতে এটি অন্যতম বড় যুব আন্দোলন। পরিস্থিতি বেগতিক দেখে প্রশ্নপত্র ফাঁসকে পাপ মন্তব্য করে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা চালিয়েছেন নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আন্দোলনকারীদের সাথে বৈঠক করলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না বলছে শিক্ষার্থীরা। সবার এখন একটাই প্রশ্ন, ভারত সরকার কি আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি এই ছাত্র আন্দোলন আরও বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হবে?
ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবারে ক্রীড়াঙ্গনের খবর। প্রতিটি সরকার দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা দিলেও বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। বর্তমানে 27টি ফেডারেশন চলছে অ্যাডহক কমিটি দিয়ে। অভিযোগ রয়েছে এদের অনেকে সরকারের ঘনিষ্ঠ, আবার কেউ কেউ গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসর। তাতে প্রশ্ন উঠেছে খেলাধুলার সত্যিকারের উন্নতি নিয়ে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে ক্রীড়াঙ্গনে বড় ধরনের রদবদল আসে। প্রথম দফায় একসঙ্গে 27টি ফেডারেশনের কমিটি ভেঙে গঠন করা হয় নতুন অ্যাডহক কমিটি। এর আগে আরেক দফায় রদবদল হয় অন্তর্বর্তী সরকারের সময়। বরাবরের মতো এবারও অ্যাডহক কমিটিগুলোতে সরকার ঘনিষ্ঠ ব্যক্তিরাই প্রাধান্য পেয়েছেন। জাতীয়তাবাদী ক্রীড়া দলের সঙ্গে যুক্ত অনেকে এসেছেন ফেডারেশনের দায়িত্বে, আবার কেউ কেউ দায়িত্বে ফিরেছেন। গত 17 বছরের যে জঞ্জালটা ছিল, সেই জঞ্জাল ক্রীড়াঙ্গনটা ফুললি স্থবির হয়ে গেছে। সেই জায়গাটা থেকে উত্তরণের জন্য ইন্টারিয়র গভর্নমেন্ট যখন আসলো তখন কি করলো, একটা সার্চ কমিটি করলো। সার্চ কমিটি করে কিছু লোককে বের করে এনে ক্রীড়াঙ্গনটাকে তাদের হাতে দিয়ে দেওয়া হলো। পুরা একদম ড্যামেজ। আমি যদি আমার ফেডারেশনকে ধরি, আমার ফেডারেশন আমি কিছু পাইনি দায়িত্ব নেওয়ার পর। এরকম অনেক ফেডারেশনে এসে ওরা অ্যাকাউন্ট পায় নাই, কিছু পায় নাই, জিরো থেকে আবার শুরু করতে হয়েছে। বড় অভিযোগ রয়েছে নতুন কমিটিতে স্থান পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সময় অনেক ব্যক্তিত্ব, আবার বাদ পড়েছেন সফলরাও। আমরা কাবাতে যখন মালদ্বীপে যাই এবং ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে প্রথম একটা পদক অর্জন করি আমার ম্যানেজার হিসাবে। অ্যাডহক কমিটি আবার নতুন করে হয়েছে, এটা কোন বিচারে হয়েছে সেটা আমি জানি না। এটাকে নির্দিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি অ্যাডহক কমিটি করেছে এবং এই অ্যাডহক কমিটিতে হয়তো বা আমি নেই, আমার নামটা নেই। কেন নেই সেটার বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, যে আসলে আমি সফল একজন সংগঠক কিংবা ম্যানেজার দায়িত্ব পালন করার পরও আমি এই কমিটিতে কেন নেই। অন্তর্বর্তী সরকারের কমিটিগুলোকে জাতীয় ক্রীড়া পরিষদ দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দিলেও নানা জটিলতায় সেই নির্বাচন আলোর মুখ দেখেনি। বর্তমান সরকারেরও নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তাতে প্রশ্ন উঠেছে, মাত্র 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য এত বিশাল আকৃতির অ্যাডহক কমিটি গঠনের আদৌ প্রয়োজন ছিল কিনা। যে অ্যাডহক কমিটিগুলো আছে বর্তমানে, সেগুলো অলরেডি 1 বছর অধিক হয়ে যাওয়ায় তারা নির্বাচনে কোনো কার্যক্রম বা পদক্ষেপ নেয়নি। তারা আগামী 3 মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যারা গুণীজন আছেন, যারা ক্রীড়াবিদ রয়েছে, ক্রীড়া সংগঠক, যারা স্পন্সর প্রতিষ্ঠান বা কর্পোরেট হাউস রয়েছে, যারা ক্রীড়া ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য এগ্রি করছেন, তাদেরকে সমন্বয়ে একটি স্বাবলম্বী ফেডারেশন করার লক্ষ্যে আমরা কিন্তু কিছু সুপারিশ আমরা ফেডারেশনে দিয়েছি। বলা হয় সংগঠক সমৃদ্ধ হন অভিজ্ঞতায়, কিন্তু নতুন নেতৃত্ব দরকার। অনেক খেলাতেই সেটা গড়ে ওঠেনি, ফলে বছরের পর বছর একক রাজত্ব চলে। সরকার বদলালেও এই মুখগুলো থেকে যায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। তরুণীর সঙ্গে ভাইরাল ভিডিওর পর সাতক্ষীরার নজরুলকে দল থেকে বহিষ্কার জামায়াতের, অভিযোগ নৈতিক স্খলনের, এমপি পদ নিয়ে প্রশ্ন। সংবিধানের 70 অনুচ্ছেদে বলা আছে, যদি কোনো পার্লামেন্ট মেম্বার তার দলে পদত্যাগপত্র পেশ করেন তবে বা পদত্যাগ করেন তার দল থেকে, সেক্ষেত্রে তিনি আর পার্লামেন্ট মেম্বার থাকবে না। রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, একটি ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে বেশি, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি। আমাদের ডেঙ্গু সিমটম যেগুলো তো অনেক অ্যাসাইটিস ছিল, পানি থাকতো পেটের মধ্যে বা সিভিয়ার ডেঙ্গু বলতাম, সেটা থেকে একটু ভিন্নতা আছে। বেসরকারিভাবে হজে যেতে 3 প্যাকেজ ঘোষণা হাবের, সর্বনিম্ন 5,13,000 থেকে সর্বোচ্চ প্রায় 8 লাখ টাকা, অতিরিক্ত অর্থ নিলে ব্যবস্থা। সৌদি সরকারের যে ডি ক্যাটাগরি সার্ভিস ছিল সেটি তারা প্রত্যাহার করেছে। আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে, যার কারণে সৌদি পর্বের খরচ অনেক গুণ বেড়েছে। বন্যার পর দেশের বিভিন্ন স্থানে বেড়েছে নদী ভাঙন, 3 জেলায় তীব্রতা বেশি। সুনামগঞ্জে ঢলের পানির বালুতে নষ্ট বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। পাহাড়ি ঢলে বালু পড়া নষ্ট হয়ে গেছে, আমরা আবাদ করতে পারি না। টাঙ্গন নদীর পানির জন্য ঘর বাড়ি যা আছে সব ভাসে গেছে।
ভারতের প্রধানমন্ত্রীর খুঁটির জোরের পরীক্ষা নিচ্ছে ককরোচ পার্টি। চলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন, বলিউড তারকাদের সমর্থন। দেশে খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার অঙ্গীকার ঘোষণাতেই সীমাবদ্ধ। অ্যাডহক কমিটিতে পছন্দের লোক, ক্রীড়া সংগঠকদের কড়া সমালোচনা। সার্চ কমিটি করে কিছু লোককে বেছে বের করে এনে ক্রীড়াঙ্গনটাকে তাদের হাতে দিয়ে দেওয়া হলো। পুরা একদম ড্যামেজ। আমি যদি আমার ফেডারেশনকে ধরি, আমার ফেডারেশন আমি কিছু পাইনি। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডলরেস। আর তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।